গুড আফটারনুন বন্ধুরা। আর আজকে আমরা এখানে এসেছি এই জায়গাটায়, প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের বাইকের রিভিউ করা। তো আমাদের বাইক মোটামুটি চলে গেছে 15,000 কিলোমিটারের বেশি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে 15,490 কিলোমিটার, অলমোস্ট 15,500 কিলোমিটার। তো 15,000 কিলোমিটারটা কিন্তু একটা বাইক রিভিউ করার জন্য যথেষ্ট। এই বাইকটা যেহেতু আমি একদম জিরো থেকে চালাচ্ছি, তো এই বাইকটার সমস্ত প্রোজ কনস সমস্ত কিছু আমি দেখে নিয়েছি। বাইকটা নিয়ে আমি লং রাইডও করেছি, সিটি রাইড তো করেই থাকি আমি, যেহেতু দিস ইজ দ্য অনলি বাইক ফর মি। তো চলো জেনে নিই যে হান্টার 350-র পারফরমেন্স অ্যান্ড ড্রব্যাকস। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বাইকটা সম্বন্ধে একটু বলে নিই। তো এটা হচ্ছে একটা 350 সিসির নর্মালি এয়ার কুলড ইঞ্জিন, জে সিরিজ ইঞ্জিন, যেটা হচ্ছে জে সিরিজ ইঞ্জিনের থার্ড বাইক এটা। তো প্রথম দুটো বাইক কি, একটা হচ্ছে ক্লাসিক 350 রিবর্ন, একটা হচ্ছে মিটিও 350, যে দুটোতে এই জে সিরিজ ইঞ্জিনটা ইউজ করা হয়েছে। আর এই বাইকটা হচ্ছে জে সিরিজ ইঞ্জিনের থার্ড বাইক। বাইকটার কার্বোয়েট হচ্ছে 177 কেজি। কার্বোয়েট মানে এই যে ব্যাশ প্লেট লাগানো আছে, তারপরে লেগ গার্ড লাগানো আছে, ইঞ্জিন গার্ড, দেন তারপরে আমি পিছনে এই যেগুলো লাগিয়েছি স্যাডেল স্টে অ্যান্ড অ্যাক্সেসরিজ, এগুলো বাদ দিয়ে এবং পেট্রোল বাদ দিয়ে, সমস্ত কিছু এই বাইকের বাদ দিয়ে শুকনো ওজন যেটা হয়, একদম র বাইকটার ওজন যেটা, সেটা হচ্ছে 177 কেজি। আর এর সিট হাইট হচ্ছে 800 mm, অলমোস্ট 795 এরকমই হবে। কোম্পানি তো বলে যে 800 mm, যাই হোক। তো এই হচ্ছে সিট হাইট, আর এই হচ্ছে ওভারঅল লুক বাইকের। তোমরা তো হান্টার 350 তো এখন রাস্তাঘাটে সব জায়গায় দেখতে পাবে। তো আমরা এরপরে সরাসরি চলে আসি রিভিউ। তো প্রথমে আমরা বাইকটার যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে বাইকটার ওভারঅল বিল্ড। ওভারঅল বিল্ড বলতে এনফিল্ডের যে আমরা ওভারঅল বিল্ড যেমন হয় জানি যে লোহা হি লোহা, এই বাইকটা কিন্তু তেমন নয়। এই বাইকটার প্রচুর জায়গায় প্লাস্টিক পার্টস ইউজ হয়েছে, যেমন কোথায় কোথায় তোমরা জানোই অলরেডি, মাডগার্ড অ্যান্ড দ্য মিটার্স অ্যান্ড দ্য সাইড প্যানেলস অ্যান্ড দ্য ব্যাক সাইড মাডগার্ড অলসো, এগুলো কিন্তু সব প্লাস্টিক পার্ট। ওকে, আর আমরা যেগুলো মেটাল পার্ট পাই, এগুলো ছাড়া সমস্ত কিছুই মেটাল পার্ট। যদিও সবচেয়ে প্রবলেম করে এই যে স্পিডোমিটারটা কিন্তু প্লাস্টিক, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এর যে জয়েন্টটা, স্পিডোমিটারের জয়েন্টটাও কিন্তু তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু প্লাস্টিকের তৈরি। তো এটা ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। এভরিবডি ইজ টকিং অ্যাবাউট দ্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফ হান্টার 350। তো আমি কথা বলবো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। যদি কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এই বাইকটা নর্মালি কোম্পানি ক্লেম করে 150 mm। আমি কখনো মেপে দেখিনি যদিও। এবারে 150 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেটা কোন গ্রাউন্ড ক্লিয়ারেন্স? এই যে ইঞ্জিনের একদম লোয়ার পয়েন্ট থেকে আর নিচে ফ্লোর অবধি। কিন্তু যখনই তুমি ব্যাশ প্লেট লাগাবে, তখন কিন্তু আরও কিছুটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকটার কমে যায়। তো এটা কিন্তু তোমায় কম্প্রোমাইজ করতে হবে। এবার সত্যি কথা বলতে এই বাইকটা আমি অনেক রকমের টেরেনে চালিয়েছি। আমি এক্সট্রিম অফরোডে চালিয়েছি, নর্মালি বড় বড় বাম্পারওয়ালা যে সমস্ত রাস্তাগুলোতে আছে ওগুলোতে চালিয়েছি। আমার কিন্তু তেমন মেজর কিছু ইস্যু আসেনি। অনেক সময় টাচ হয়ে যায় নিচের ব্যাশ প্লেটটায়, কিন্তু সেটাতে এমন কোনো মেজর প্রবলেম হয় না। আর হুইল বেস যদি বলি, এই বাইকটা সবচেয়ে স্পেশাল বানায় এই বাইকটা ক্লাসিক বা মিটিওরের থেকে, সেটা হচ্ছে এর হুইল বেস। এর হুইল বেস হচ্ছে 2055 mm অ্যাজ পার কোম্পানি। চালানোর সময় যে ফিলটা আসে, যে হুইল বেস ছোটো হওয়ার সময়, মানে হুইল বেসটা ছোটো হওয়ার জন্য এটা কিন্তু অনেক বেশি ইজিলি হ্যান্ডেল করা যায়। এবার হচ্ছে হেডলাইট আর ইন্ডিকেটার্স। তো এই বাইকে যত রকমের লাইট আছে সবগুলো কিন্তু হ্যালোজেন, হেডলাইট থেকে শুরু করে এলইডি থেকে শুরু করে। তবে এখানে একটা কাস্টমাইজেশনের অপশান পাওয়া যায়, যেখানে তুমি এই প্রত্যেকটা জিনিস এলইডি ইউজ করতে পারো। আর এই বাইকটা একটা খুবই ভার্সাটাইল বাইক। এই বাইকটা মডিফাই করতে কিন্তু তোমাকে খুব বেশি বেগ পেতে হবে না। এর সমস্ত আফটার মার্কেট যে সমস্ত অ্যাক্সেসরিজ হয়, সেগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি লাগিয়ে নিতে পারো। অ্যাটলিস্ট আমি তো বলবো এনফিল্ডের থেকে অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে। তো বন্ধুরা, এরপরে আমরা কথা বলবো এই বাইকটার সবচেয়ে
প্রধান যে আকর্ষণ, প্রধান যে বিষয়টা, সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন। জে সিরিজ ইঞ্জিন 349.34 সিসি, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.2 বিএইচপি অ্যাট 6100 আরপিএম, অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক যেটা 27 Nm টর্ক প্রডিউস করে 4000 আরপিএমে। তো এই হচ্ছে বাইকটার ওভারঅল ইনফরমেশান। লেটস টক অ্যাবাউট দ্য কমফর্ট অফ দিস বাইক। প্রথম কথা হচ্ছে বাইকটার ওজন বাকি এনফিল্ডের থেকে সবচেয়ে কম, সবচেয়ে লাইট ওয়েট রয়্যাল এনফিল্ড এটা। আর সিট হাইটও 790 mm আশপাশে, 790-800 এরকম এর আশপাশে। তো বাইকটার সিট হাইট কম আর ওজনও কম হওয়ার জন্য এই বাইকটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা বাইক সিটি পারপাসের জন্য বা লং ট্যুরের জন্য। সিটি পারপাসে আমার হাইট হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। এই বাইকটা প্রথমে কেনার একটা মেন উদ্দেশ্য যেটা আমার ছিল সেটা হচ্ছে কিন্তু আমার হাইটটা আমি চাইছিলাম যে প্রথম বাইক কিনবো যেন আমার পাটা অ্যাটলিস্ট আমি দুদিকে টিপটো হলেও যেন ঠিকঠাক পাই। তো সেই হিসেবে আমি এই বাইকটা টেস্ট রাইড দিয়ে আমার মনে হয়েছিল যে এই বাইকটাই নেবো। আর চালিয়েও ভালোই লেগেছিলো, যদিও যথেষ্ট, সেটা তো না বললেই চলবে। যাই হোক, তো বাইকটা কিন্তু সিটি রাইডের জন্য আমার কাছে কোনো কষ্টকর ব্যাপার নয়। এদিক ওদিক টেনে বেঁকে যাওয়া, বাইকটাকে টার্ন করানো, এগুলো দিক থেকে প্রচণ্ড কমফোর্টেবল বাইকটা। আর লং ট্যুরের কথা বলি, লং ট্যুরে তুমি যে কোনো বাইক চালাও এই নর্মাল রেঞ্জের বাইকগুলোতে, যেগুলো এই প্রাইস রেঞ্জের মধ্যে আসে 2 লাখ 3 লাখ, এই প্রাইস রেঞ্জের বাইকগুলোতে সাসপেনশন কিন্তু তুমি খুব একটা ভালো পাবে না। 200 কিলোমিটার 150-200 কিলোমিটার কন্টিনিউয়াস চালালে তোমাকে একটা ব্রেক নিতেই হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এই বাইকটাতেও সেম, 150-200 কিলোমিটার কন্টিনিউয়াস চালানোর পরে একটা কিন্তু ব্রেক চাই, নয়তো কিন্তু কোমরে একটু হালকা ব্যথা শুরু হয়ে যায়। এবারে যাদের হাইট বেশি আমার চেয়ে, যাদের ওজন হাইট একটু বেশি, একটু বড় সড়ো টাইপের চেহারা, তাদের ঠিক কেমন কমফোর্ট আসে আমি বলতে পারবো না, কিন্তু আমার কিন্তু 150-200 কিলোমিটার চালানোর পর বাইকটা একটু রেস্ট নিতেই হয়। এবার ব্যাপারটা হচ্ছে ভাইব্রেশন। তো বন্ধুরা, বাইকটা আমি টপ স্পিডে যখনই হাইওয়েতে চালাই, একবার না একবার টপ স্পিড অ্যাচিভ করার চেষ্টা করি। 120-30, যেটা 130 অবধি চলে যায় বন্ধুরা, এটা আরামসে 130 অবধি চলে যায়। তো ভাইব্রেশনের কথা যদি আসে, এই বাইকটা কিন্তু ভাইব্রেশন তেমন কিছু নেই ফিল করার মতো, যে হ্যাঁ একটা মেজর ভাইব্রেশন ফিল হচ্ছে। হ্যান্ডেলবার, তারপরে সিট, ফুট পেগ, এই সমস্ত জায়গায় যে ভাইব্রেশনগুলো, ইরিটেটিং একটা ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনটা কিন্তু এই বাইকটাতে নেই। এনফিল্ড এই বাইকটা একটা অসাধারণ বাইক বানিয়েছে, এতটা সুন্দর স্মুথনেস এনেছে, এতটা সুন্দর ওয়েট ব্যালেন্স এনেছে যে সেটা কিন্তু রিমার্কেবল। একটা জায়গাতেই শুধু ভাইব্রেশনটা ফিল হয়, সেটা হচ্ছে মিরর, রেয়ার ভিউ মিরর। তার কারণ আমার মনে হয় একটা এই যে রড স্ট্রাকচারটা দিয়েছে এটার জন্য। এনফিল্ডের একটা ট্যুরিং মিরর পাওয়া যায়, বা আফটার মার্কেট অনেক ট্যুরিং মিরর পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। সেটা ইউজ করলে আমার মনে হয় যে এই যে ভাইব্রেশন রিলেটেড যে ইস্যুটা, এটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। নেকেড বাইকে কিন্তু একটা বেসিক প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে যখন বাইকটা হায়ার স্পিডে থাকে, তখন কিন্তু উইন্ড ব্লাস্টের জন্য সামনের দিকটা, মানে বাইকের ফ্রন্ট এন্ডটা খুব হালকা মনে হয়। এই বাইকটাতে কিন্তু সেই প্রবলেমটা নেই। খুব হায়ার স্পিডে কিন্তু এটা একটা বেসিক কনফিডেন্স দেয় যে বাইকটা মাটি আঁকড়ে চলছে একদম। তো হায়ার স্পিডে কিন্তু বাইকটা খুবই স্টেবল। বন্ধুরা, এই বাইকটা আমরা চালাচ্ছি একদম শূন্য থেকে শুরু করে, আর এখন 15,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। সেটা 15 মাস, আই থিঙ্ক 14-15 মাস এরকম হয়েছে বাইকটার বয়স। তো এই বাইকটাকে আমি মানে একটা নিজের একটা ইমোশনাল ব্যাপার জড়িয়ে গেছে বাইকটার সঙ্গে। তো বাইকটা চালাতে তো অবশ্যই ভালো লাগে, একটা নিজের প্রথম বাইক, যে বাইকটার সঙ্গে আমার প্রথম একটা ইঞ্জিনের সম্পর্ক শুরু হলো। যদিও এর আগে আমি আমার বাবার বাইক, যেখানে আমি বাইক চালানো শিখেছি, হিরো হোন্ডা সিডি ডিলাক্স, তোমরা হয়তো জানবে, বাড়িতে অনেকের বাড়িতেই আছে স্প্লেন্ডার, ডিলাক্স, এই টাইপের বাইকগুলো। তো সেই দিক থেকে ধরতে গেলে এই বাইকটার পারফরমেন্স কিন্তু আমার খুব ভালো লাগে, চালাতে তো খুব ভালোই লাগে। তো এই হচ্ছে ওভারঅল হান্টার 350-র বিল্ড, ইঞ্জিন পারফরমেন্স অ্যান্ড দ্য লুক। যদি আমি যে অ্যাক্সেসরিজগুলো লাগিয়েছি, যেমন এই যে স্যাডেল স্টে অ্যান্ড দেন দ্য টপ র্যাক, এগুলোর লিঙ্ক যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো।
বা ইনফরমেশান শেয়ার করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই বাই, টেক কেয়ার।